সবাই কিন্তু করছে। বলে যে ভাবে ভাগ্য বলে বুম করছে। শুরু করলাম আর সব হয়ে গেল, হতো না। যখন বাসে যেতাম, বাসের গায়ে লেখা থাকতো যে পার্ট টাইম জব, সেখানে প্রায় 4-5 ঘন্টা এক কাপ চা খাওয়াইছে। কি করতে হবে? ওষুধ বেচতে হবে। অফলাইনে পড়লে সে যদি অনলাইনে না পড়ে সর্বনাশ হয়ে যাবে। বিয়ে আসলে ভাই করতে হবে। আপনি একটা কথা বলছিলেন যে রিজিকের ব্যাপারটা। ভাই এটা আমি হাতে নাতে প্রমাণও পেয়েছি যে সো অনেক ঘুরতে হয়েছে একটা টিউশনের জন্য। রিলেশন করছে, ব্রেকআপ হচ্ছে এই সেই ব্যাপারগুলো নিয়ে আমি একটা জিনিস জানতাম যে বিয়ে করলে আসলে রিজিক বাড়ে। যুবকরা একদম অনেক হতাশায় ভুগে আসলে। ফাহাদ ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, এবং আমার পক্ষ থেকে যারা এই পডকাস্টটা শুনবেন সবাইকে আসসালামু আলাইকুম। ডক্টর ফাহাদ ইবনে মাহফুজ তিনি একজন দেশ সেরা জনপ্রিয় বায়োলজি শিক্ষক। তিনি প্রায় এক যুগেরও বেশি সময় ধরে হাজার হাজার শিক্ষার্থীদের বায়োলজি পড়িয়ে আসছেন। উল্লেখ্য যে তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে তিনি তার এমবিবিএস কমপ্লিট করেছেন এবং রাজশাহী মেডিকেল কলেজ থেকে তিনি তার এমফিল ডিগ্রি শেষ করেছেন। এছাড়াও দেশের সেরা জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম এসিএস এর মেডিকেল ব্যাচের প্রধান হিসেবে দায়িত্বরত আছেন। ফাহাদ ভাই, প্রথমে প্রশ্ন চলে যাই আপনাকে নিয়ে। আমাদের প্রথম যে কোয়েশ্চেন, শুধু আমার না, পুরো জনগণের প্রশ্ন, যে আপনি তো ঢাকা মেডিকেল কলেজ থেকে আপনার এমবিবিএস কমপ্লিট করেছেন, তারপরে আপনি এমফিল কমপ্লিট করেছেন। তো সবার একটা কমন প্রশ্ন থাকে যে আপনি এই ডাক্তারি পেশাটা ছেড়ে কেন এই কোচিং প্রাইভেট জগৎ বা শিক্ষকতা এই পেশার মধ্যে চলে আসলেন? মানে এই প্রশ্নটা আসলে আপনার স্টুডেন্টস থেকে শুরু করে, গার্ডিয়ান থেকে শুরু করে পুরো বাংলাদেশের জনগণের এই কোয়েশ্চেন, ওয়াই? প্লিজ ভাত ভাই বলেন আমাদের। আচ্ছা, এরকম প্রশ্ন প্রথম আসবে ভেবেছিলাম যে আপনার বাসা কোথায়, বা আপনি বিয়ে করেছেন কিনা, খেয়ে আসছেন কিনা। যাই হোক, প্রথমেই যে প্রশ্নটার মধ্যে একটু আহ, মানে কারেকশন দরকার। যে আপনি ডিএমসি থেকে পড়ে ডাক্তারি না করে পড়াচ্ছেন, মানে এই ব্যাপারটা নিয়ে আসলে অনেকেই কনফিউজ। ডাক্তারি করছি না তা নয়। তো যদি বলেন যে ডাক্তার মানে হচ্ছে রোগী দেখবেই শুধু, তাহলে ঠিক আছে, তাহলে আমি ডাক্তারি করছি না। কিন্তু ডাক্তারদের অনেকগুলো ভেরিয়েশন আছে, অনেকগুলো ফিল্ড আছে। যেমন আমরা যখন এমবিবিএস ফার্স্ট ইয়ারে পড়ি, তখন আমাদেরকে যে শিক্ষকরা অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি পড়ান, সো ওনারা পড়ান, তার মানে ওনারা সবাই কিন্তু ডাক্তার। কিন্তু ওনারা কেউ লেকচারার, কেউ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, কেউ অ্যাসোসিয়েট, কেউ প্রফেসর, তাই না? তারা কিন্তু রোগী দেখেন না। সো এটা হচ্ছে, ডাক্তার কিন্তু একটা পেশা। অনেক ডাক্তার আছেন যারা রেডিওলজিস্ট। সো আমরা এক্স রে করি, আল্ট্রাসোনোগ্রাম করি, সেগুলোর তারা রিপোর্ট দেখেন। তারা কিন্তু রোগীর সাথে সরাসরি কানেক্টেড না, কিন্তু হ্যাঁ তারাও তো হ্যাঁ, ডাক্তার। আমরা কিন্তু এক ডাক্তার বলি, আমরা ওই যে বলি যে ইয়া করলো, এক্স রে করলো। হ্যাঁ, হ্যাঁ, তো তাই না? কিন্তু তারা ধরেন কিন্তু ডাক্তার। আপনি একটা স্যাম্পল দিয়ে আসলেন ইউরিনের, বা তো এই ইউরিনের যে স্যাম্পল, এই স্যাম্পলটাতে আসলে কোনো মাইক্রোবস বা কোনো জীবাণু আছে কিনা এটা পরীক্ষা করবেন কিন্তু একজন ডাক্তার। কিন্তু আপনি কিন্তু কে পরীক্ষা করেছেন সেটা কিন্তু আপনি জানলেন না। তো এখন আমরা সবাই ভাবি জেনারেলি যে ডাক্তার মানে সে রোগী রোগী দেখবে। দেখে, ইয়েস, এখন আমি এক্স্যাক্টলি। যেহেতু চেম্বার করছি না, রোগী দেখছি না, তাই অনেকেই ভাবে আপনি ডাক্তারি না করে পড়াচ্ছেন কেন। কিন্তু আপনি মেবি ইন্ট্রোতে এখনো দিয়েছেন কিনা, আপনি বলেছেন যে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছি। সো আমি যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছি সেটা তো আমার বায়োলজি পড়ার কারণে না। না সো না, আমার ডাক্তারি করার কারণে আমি এমবিবিএস পাশ করেছি। দেন ঢাকা মেডিকেল কলেজ থেকে, রাজশাহী মেডিকেল কলেজ থেকে আমি এমফিল পাশ করেছি অ্যানাটমিতে, এবং সেই অ্যানাটমিতেই আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছি। অর্থাৎ আহ, কেউ যদি ফার্স্ট ইয়ারে ভর্তি হয় তাকে অ্যানাটমি পড়ানোর দায়িত্ব কিন্তু আমার। সো আমি তো আমার পেশায় আছি, সো ওটা ত্যাগ করি নাই। তবে হ্যাঁ, অনেকেই যারা এই পেশায় চলে আসে তাদের হয়তো বা ক্যারিয়ারটা বাদ দেয়, কারণ আসলে এত টাইম মেনটেন করাটা আসলে খুব কঠিন হয়ে যায়। সো আল্লাহর রহমত যে আমি দুটোই ঠিকঠাক কন্টিনিউ করতে করছেন, পারছি। আলহামদুলিল্লাহ। ফাদ ভাই, তার মানে আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা ছিল যে ডাক্তার মানে রোগী দেখতে হবে, রাইট? সো এটা মোটামুটি একদম ক্লিয়ার যে ডাক্তার মানে রোগী দেখতে হবে, ওটা আমার না। ডাক্তারদেরও তো ডাক্তার আছে, তাদেরকে পড়ানোর জন্য, স্টুডেন্টদের পড়ানোর জন্য। সো এই বিষয়টা আসলে আমাদের জানা ছিল না আর কি। থ্যাংক ইউ ক্লারিফিকেশনের জন্য ফাহাদ ভাই। ফাহাদ ভাই, আরেকটা বিষয়টা হচ্ছে, এই যে আমরা ডাক্তার বা দেখা যাচ্ছে বা ইঞ্জিনিয়ার বা আদার্স অনেক প্রফেশনস আছে, বা বিসিএস ক্যাডার যাই হোক না কেন, এটা নিয়ে আমাদের সোসাইটিতে অনেক বেশি ফ্যাসিনেশন আছে। তো ফাহাদ ভাই, আপনি, আমরা তো সবাই পড়াই, টিচার, শিক্ষকতা করাচ্ছি, কিন্তু সোসাইটিতে কেন যেন মনে হয় ও পড়ায়, টিউশন করায়, এই টাইপের একটা নাক চিটকানো একটা ব্যাপার থাকে। বিষয়টা আসলে আপনি কীভাবে দেখেন? আচ্ছা, প্রথমত বলি যে আমাদের যে আগের জেনারেশন, বা সহজ কথা, আমাদের বাবা মা
বর্তমান জেনারেশনে যারা পড়ছে ইন্টারমিডিয়েট, তাদের বাবা-মা কিন্তু অনেকটাই মানে সচেতন এবং তারা সবকিছু বোঝেন। কিন্তু আমরা যদি আমাদের বাবা-মা বা আমাদের দাদা-দাদির কথা বলি, নরমালি প্রাইভেট পড়ানো বলতে যেটা বোঝায় যে বাসায়, বাসায় টিউশন, পাশাপাশি গ্রামগঞ্জে তো ৫-১০ জন মিলে একটা টিউশন করা। সেখানে আসলে পেমেন্টও আমার মনে পড়ে যে আমরা ১০০, ১৫০, ২০০ টাকায় মাসে পড়ছি হ্যাঁ, হ্যাঁ। এবং মাসে ১২ দিনের ব্যাপার ছিল না। ৩০ দিন ৩০ পড়ছি দিন, ২০০ হ্যাঁ, টাকা মাঝে রেখে শুক্রবার ছুটি দিয়েছে। পাইলে পাইলাম তো এরকম। এখন ওই জেনারেশনের বাবা-মা প্রাইভেট পড়ায়, মানে তাদের ধারণাই এটা যে যাদের আর্থিক প্রবলেম, আর্থিকভাবে সচ্ছল না, শুধু তারা তাই ওই প্রাইভেট পড়ায় টাকা ইনকাম করে সেটা দিয়ে সে চলে। বিমান ভাই, আপনি যদি যে খেয়াল করেন হ্যাঁ, যে হ্যাঁ। অনেকে বলে যে ওই কিছু করতে পারে নাই তাই প্রাইভেট এই পড়াচ্ছে, কারণেই এই এটা ব্যাপারটা। পড়াচ্ছে। হ্যাঁ, এখন কিন্তু এখন যে টিউশনের ব্যাপারটা এসেছে, আমার আমার কাছেও মনে হয় যে আমি যদি এই পেশায় এসে বিয়ে করতাম, তখন হয়তোবা ওনারা ভাবতো যে ছেলে তো টিউশনি করাচ্ছে। কিন্তু এখন যদি আমি বলি যে আমাদের অপূর্ব এখনো বিয়ে করেনি। এখন হ্যাঁ। আপনি যদি বলেন অপূর্ব যদি বিয়ে করতে চায় তাহলে তার বিয়ে হবে কিনা? মানুষ চাইবে কিনা? সো আমার কাছে মনে হয় যে এটাই ব্যাপার যে এখন একটু মনে হয় চেঞ্জ হয়ে চেঞ্জ গেছে। আসছে জেনারেশন, জি, কারণ আমাদের বিষয়টা কারণ বুঝছে যে এইটাকে মানুষ উদ্যোক্তা হিসেবে এখন ধরছে। এখন এটা দেখা হ্যাঁ, শুরু যদিও করেছে। হ্যাঁ, বাংলাদেশে ওভাবে এটা এস্টাবলিশড না, তবে খুব কিন্তু দ্রুতই হবে আমার ইনশাল্লাহ। কাছে মনে হয় যে আমাদেরকেও একটা ভ্যালু দেওয়া উচিত আসলে। কারণ আমরা হুম। একটা বড় অবদান রাখছি এডুকেশনাল সেক্টরে। জি ভাইয়া। তো ফাহাদ ভাই, আপনি তো এই যে বিয়ের একটা টপিক আনলেন, তো আমি একটা বিয়ে নিয়ে প্রশ্ন করতে চাই আপনাকে যে ভাই, আমাদের সোসাইটিতে একটা ইয়ে আছে যে কথা প্রচলিত আছে যে অল্প বয়সে বিয়ে করলে নাকি ক্যারিয়ার নষ্ট হয়ে যায়। তো শুনেছি তো আপনি অল্প বয়সে বিয়ে করেছেন, আপনি এখন বর্তমানে আমাদের ক্যারিয়ারের তুঙ্গে আছেন এবং আপনি মোটামুটি আমাদের তরুণদের একজন আইডিয়াল হিসাবে আছেন। তো আসলে আপনি এই যে ব্যাপারটাকে আসলে কিভাবে আর কি দেখবেন, প্লিজ একটু বলেন। আচ্ছা, এটা আসলে একেকজনের পার্সপেক্টিভ একেক রকম। এখন আমি যদি আমার কথা বলি, সো আমি তো আল্লাহর রহমতে খুব ভালো আছি এবং আমার কাছে মনে হয় যে আমি বিয়ের পরই আমার সবকিছু গোছানো হয়েছে। তার আগে আমি যথেষ্ট অগোছালো ছিলাম। তো এখন সবার বেলায় একটু আগে বিয়ে করলেই যে সবকিছু ওকে হবে সেটাও না। উম আমি একটা জিনিস জানতাম যে বিয়ে করলে আসলে রিজিক বাড়ে। তা আমার কাছে সেটা হইছে এবং আমার কাছে মনে হয়েছে যে আমি যাকে পছন্দ করতাম, সো একটা আমরা হালাল রিলেশনে যদি থাকতে হয়, সো আমার কাছে এবং এক্ষেত্রে আমার ফ্যামিলির অবশ্যই সাপোর্ট ছিল। কারণ ওই সময়ে বিয়ে তো করলেই নয়। সো তার তো একটা সামর্থ্য থাকা উচিত। ভরণ-পোষণের একটা ব্যাপার থাকা উচিত। তা আমার ক্ষেত্রে সুবিধা ছিল এটাই, আ যে আমার শ্বশুর-শাশুড়িও কিন্তু বলেছিলেন যে, "যতক্ষণ না তোমাদের এমবিবিএস কমপ্লিট হয় বা তুমি ভালো কিছু না করছো, ততক্ষণ আমরাই আমার মেয়ের খরচ দিব।" তো এই সাপোর্টটা কিন্তু আমি খুব খুব পেয়েছিলাম। ইম্পর্টেন্ট। কারণ এটা যদি না পেয়ে আমি আ এমবিবিএস ফার্স্ট ইয়ারে যখন বিয়ে করি, আমি তো ওই সময় ইনকাম স্টার্ট করিনি। কিন্তু আল্লাহর রহমতে বিয়ে করার পরেই কিন্তু আমি এই যত টিউশন থেকে শুরু করে বিভিন্ন অফার আসছে, বিভিন্ন জায়গায় পড়ানো শুরু করি। সো এটা হইতে পারে বিয়ের পরের ইফেক্ট। কিন্তু তার আগে কিন্তু আমার কোনো ইনকাম সোর্স ছিল না। এবং স্বাভাবিক যদি আমার ভরণ-পোষণের দায়িত্ব নিতে হতো, আমি জানি না কি হইতো। কিন্তু ওই যে আল্লাহ তাআলা যেটা আমরা জানি যে বিয়ে করলে আমাদের বিয়ে করা সুন্নত বা রিজিক বাড়ে, সবকিছুই বাড়ে। সো আমার আমার সবকিছুই ভালো ছিল আরকি। তো আমার কাছে যে সেন্সটা কাজ করেছিল যে আমার যেহেতু পছন্দ হয়েছে এবং আমি আসলে ভবিষ্যতে আ চাই সে আমার পাশে থাকুক সারা জীবন। সো আমি এটা আমার ফ্যামিলিতেও বলেছি। আমার বাবা-মা একটা কথাই বলেছিল যে, "আগে একটা ভালো জায়গায় চান্স পা।" সো দ্যাটস ওয়াই সে যখন রংপুর মেডিকেলে চান্স পেল, আমি ঢাকা মেডিকেল কলেজে চান্স পেলাম। সো তারপর আর খুব বেশি ঘটা করে বড় অনুষ্ঠান করে হয়নি। কারণ তখনও আমাদের ফার্স্ট ইয়ারে মানুষজন কি ভাববে, কিন্তু আমাদের ফ্যামিলি থেকেই এটা সম্পূর্ণ হয়েছিল। তার মানে এখানে আমি একটু দর্শকদের কিছু বলতে চাই। ভাই ভাই, আপনি একটা কথা বললেন, মানে বিয়ে মানুষকে আসলে অনেক গোছানো করে, গুছিয়ে দিয়েছে আমার আপনাকে। ক্ষেত্রে ভাইয়া করেছে। এবং আপনি হালালের যে একটা মানে সুখের যেটা আস্বাদন আছে সেটা আপনি হুম, আর কি গ্রহণ করেছেন। হালাল ডেফিনিটলি। বারবার করে আসছে যে হালাল ব্যাপারটা আসলে সবসময় দরকার। আমার কাছেও তাই মনে হচ্ছে ভাই। আমিও তো বিয়ে করেছি কিছুদিন আগে। আপনি একটা কথা বলছিলেন যে রিজিকের ব্যাপারটা। ভাই, এটা আমি হাতে নাতে ইয়া পাইছি আরকি। মানে প্রমাণও পেয়েছি যে আগে ঠিক আছে ভালো চলতাম, সবকিছু হতো। বাট বিয়ের পরে কেন যেন আল্লাহ তাআলা মনে হচ্ছে অনেক কিছু মিরাক্কেল ঘটা ঘটিয়েছে এবং আমি বিয়ের পরেই নতুন অফিসে শিফট করেছি। আলহামদুলিল্লাহ। মানে আমার ইনকাম অনেক বেড়েছে ভাইয়া। কিভাবে যেন বেড়েছে। সো এবং ভাইয়া, যেটা আসলে তরুণদের জন্য যদি বলেন বা
যে বিয়ের ফলে আমার কাছে মনে হয় যে এই যে আপনি বললেন না যে বিয়ে করার পরে যে এই যে ভরণ পোষণের যেটা ব্যাপার আছে আপনার মাথায় ঘুরেছে এবং তারপর থেকে দেখছি আপনি মনে মনে চেয়েছেন, আগে তো চাইতে হয় এবং আপনি মাশাআল্লাহ অনেক বলেন তখন থেকে কত সাল ছিল তখন ভাইয়া মোটামুটি 11। 11 সাল। হুম। তার মানে আপনার পড়ানো জগৎ প্রায় 13-14 বছর ধরে আপনি পড়াচ্ছেন। মাশাআল্লাহ। তো এই যে ব্যাপারটা যে মানে অনেকে দেখে তরুণরা কি করে পড়তেছে, পড়ার পরে দেখা যাচ্ছে টাইম ওয়েস্ট করতেছে যে রিল দেখে বা ইউটিউবিং করে, মুভি দেখে। কিন্তু ওই সময়কালে আমরা যাই বলি না আমাদের খুব না, ব্যস্ত হয়ে গিয়েছে কিন্তু ভাইয়া। হ্যাঁ, বুঝতে পেরেছি যে আল্টিমেটলি যদি ওই সময়ে তার এরকম একটা আ দায়িত্ববোধ চলে আসে, তখন দেখা গেল ওই কাজের আ ওই রিলস না দেখে সে হয়তোবা ভাববে যে কিভাবে কোনো ইনকাম এই সোর্স যে বাড়ানো যায় বাড়ানো বা কি যায়, হ্যাঁ, করা যায়। হ্যাঁ, হ্যাঁ। আশা করছি যে তখন অবশ্যই সৃষ্টিকর্তা তাকে ভালো কিছু একটা ব্যবস্থা করে দিবে। ব্যবস্থা কিন্তু মিলিয়ে যখন এরকম দায়িত্ববোধ আসবে না নিজে একাই, তখন কিন্তু তার যা ইচ্ছা তাই করতে এবং সময়গুলো কিন্তু নষ্ট হচ্ছে। তার মানে একটা পয়েন্ট যে বিয়ে আমাদের গুছিয়ে দেয়, বিয়ে আমাদের দায়িত্ববান করে তোলে, বিয়ে আমাদের টাইম সেভ করে অনেক। আমাদের দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা নানান কাজে টাইম ওয়েস্ট করি। কিন্তু আমার মাথায় ঘুরে না আমার টাইম ওয়েস্ট করলে হবে না। আমি তো বিবাহিত। আমার হচ্ছে ফ্যামিলি আছে। এই বিষয়টা আসলে মাথায় নক করে, রাইট? তাহলে মানে এই যে একটা প্রচলিত কথা আছে বিয়ে মানুষকে না, এটা তো প্রচলিত কথা না। বিয়ে, মৃত্যু তো সবই উপরালার আল্লাহ হাতে। তাআলার এখন উনি এখন লিখে রেখেছেন তখন তো হবেই। কিন্তু অবশ্যই চেষ্টা করা উচিত। মানে অন্তত আ হারাম কোনো রিলেশনে না থেকে কেউ আছে যে না কোনো রিলেশনের মধ্যেই নাই বা সে চাচ্ছে একটু পরে হোক। কিন্তু আমাদের মধ্যে এই যে ব্যাপারটা যে আগে একটু সফল হই, তারপরে বিয়ে করি। আমার কাছে মনে হয় সবকিছুই তো করাবেন উপরওয়ালা। তো এইজন্য এইটা চিন্তা না করা, যখন আ সময় হবে নিজেকে একটু সামর্থ্যবান কেউ মনে করবে তখনই করা উচিত। বাকিটা কিন্তু উপরওয়ালা পার করে দিবেন। এটাই আমার কাছে মনে হয়। জি ভাইয়া। আরেকটা বিষয় যে ভাইয়া এই যে আপনি নিজেও দেখেন আমাদের উপমহাদেশে দেখি যে অল্প বয়সে বিয়ে করছেন অনেক আপনি কাজী নজরুল ইসলাম হ্যাঁ, আছেন, মহাত্মা রবীন্দ্রনাথ, গান্ধী আছেন, মহাত্মা গান্ধী আপনার অনেকেই যদি আছেন আমরা আমাদের আসলে। উপদেশ যে লিজেন্ডগুলোকে আবার দেখি এইরকম এক্সাম্পল দিলে অনেকেই আছেন যে এখনো বিয়েই করেননি, সফল আছেন। হ্যাঁ, হ্যাঁ। আসলে এক্সাম্পল দিলে পক্ষে বিপক্ষে অনেক এক্সাম্পল দেওয়া যাবে। কিন্তু আমার কাছে পার্সোনালি যেটা মনে হয়েছে আ যে বিয়ে করা উচিত। আমি করেছি এবং এখন আমি ভালো আছি। তাই আমি আমারটা খুব ভালোই বলতে পারি এবং আমার সব কাজগুলো সহজ হয়ে গেছে। আচ্ছা ধরেন ফাহাদ ভাই যদি এরকম কেউ আপনাকে আমাদের তো অনেক স্টুডেন্টস আছে যে যদি বলে ফাহাদ ভাই আমি বিয়ে করতে চাই সেকেন্ড ইয়ারে বা ফার্স্ট ইয়ার পড়তেছে অনার্স আচ্ছা। সেই ক্ষেত্রে আসলে তাকে মানে না, আসে তো ভাই আমাদের কাছে এটা কোয়েশ্চেনগুলো কিন্তু এরকম এমন না যে আমি বলব হ্যাঁ তুমি করে ফেলো। কারণ করে ফেলতে চাইলেই তো না, কারণ আমরা তো সামাজিক জীব। সত্যি কথা। আমার কাউকে ভালো লাগলো, সেও আমাকে পছন্দ করে, লেটস ম্যারেজ। কিন্তু তার তো বাবা-মা আছে, ওই ফ্যামিলির বাবা-মা আছে, সমাজ আছে। মানুষজন বাবা মাকে কষ্ট দিয়ে কিছু করা যাবে না মানুষজন ভাই। কথা তো শুধু আমাকে বলবে না। তাই না? বাবা-মাকেও কথা শোনাবে। তো এই সব কিছুই আছে। তো এ কারণে আমার কাছে মনে হয় যদি এরকম কেউ চায়, তাহলে বাবা-মাকে আগে বোঝাতে হবে। সো বাবা-মা যদি বোঝে ঠিক থাকে তাহলে আর আমার মনে হয় না যে এখানে বাকিটা ওনারাই সব ম্যানেজ করে ম্যানেজ দেবে। করতে কিন্তু পারবে, yes. আমার পছন্দ হলো, আমরা বিয়ে করে ফেললাম। ব্যাপারটা মোটেও হুম, এরকম না। হুম, হুম। আমার কাছে মনে হয় যে অবশ্যই এটা খুব পজিটিভ এবং ভালো। কিন্তু অবশ্যই ফ্যামিলিকে আগে ব্যাপারটা জানাইতে হবে, জানাতে বুঝতে হবে, হবে, হ্যাঁ। বোঝাতে হবে, ম্যানেজ করতে হবে, বোঝাতে হবে এবং যারা এরকম করেছে পারলে তাদের এক্সাম্পল দিতে হবে। দিতে হবে। পারলে কথা বলাতে হবে। ফাহাদ ভাই এক্সাক্টলি একটা তাই। এক্সাম্পল। না, শুরুর দিকে আমাকে এরকম কিছু স্টুডেন্ট বলেছিল যে, "ভাই আপনার মতো আমিও বিয়ে করতে চাই। সো আব্বা-আম্মাকে আপনার রেফারেন্স দিয়েছি। সো আব্বা-আম্মা আপনার সাথে কথা বলতে চাচ্ছে।" সো আমি এরকম কথা বলেছি এবং ওদের বিয়ে হয়ে গেছে তাড়াতাড়ি। আচ্ছা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে তার মানে এখন এই না যে অনেকে আমার সাথে কথা বলতে আসবে। এটা আমি আমার সেই শুরুর দিকে যখন আমি ঢাকা মেডিকেলে পড়তাম এবং নটরডেম কলেজের পেছনে যখন পড়াতাম আরামবাগে, তো ওই সময়কার স্টুডেন্ট। মেবি স্টুডেন্টটা নটরডেমের ছিল। আর মেয়ে কোন কলেজ ভুলে গেছি। মানে আইডিয়াল মডেল এরকম কিছু একটা থাকবে। তারা বিয়ে করে এখন হ্যাঁ, মাশাআল্লাহ ভালো জি, আছেন। আচ্ছা। ভালো আছে। আচ্ছা, থ্যাংক ইউ ফাহাদ ভাই। এই যে অনেক সময় তরুণরা বা যুবকরা একদম অনেক হতাশায় ভুগে আসলে। রিলেশন করছে, ব্রেকআপ হচ্ছে এই সেই ব্যাপারগুলো নিয়ে। তো আমার কাছে মনে হয় যে ফাহাদ ভাই যেমন কথা বলল যে হালালের যে একটা ব্যাপার আছে, এই হালালের মাধ্যমে অ্যাপ্রোচ করলে আল্লাহ তাআলা আলাদা একটা শান্তি বরকত বর্ষণ দেবে করতে পারবে। অবশ্যই। জি। বারাকা দিবে আল্লাহ তাআলা। সো তোমরা যারা যারা আমার ছোট ভাই-বোন যারা দেখতেছো, ফাহাদ ভাইয়ের স্টুডেন্টরা দেখতেছো, একটাই কথা যে ভাই রিলেশনে যাইও না। তুমি হচ্ছে যারা ইন্টার পড়তেছো যে হচ্ছে আম তুমি এখন পড়ালেখা কন্টিনিউ করো। একটা জায়গা যাওয়া আসলে উচিত। ফাহাদ ভাইয়ের সাথে বিয়ে দিছে কেন? ফাহাদ ভাই ডিএমসি স্টুডেন্ট, রাইট? তো তোমাকে ওই জায়গাটা
করে নিতে হবে, রাইট ভাইয়া? তাহলে আর কি মানে একটা কথা বলা যাবে ফ্যামিলির সাথে। ফ্যামিলি বুঝবে একটা স্টুডেন্ট যখন একটা জায়গায় পাবলিকে চান্স পাবে, তখন তার মধ্যে একটা বোধ শক্তিও হয় আমার কাছে মনে হয়। সো আমার কাছে মনে হয় যে অনার্সে যাও, যদি কাউকে পছন্দ হয় ভাইয়ের মতো, তাহলে বাসায় বলে ম্যানেজ করে বিয়ে করে ফেলতে হবে ইনশাল্লাহ। এবং তোমার ক্যারিয়ারের পথে হয়তো বা কোনো বাধা ক্রিয়েট করবে না ইনশাল্লাহ, আল্লাহর উপর ভরসা করে করলে। থ্যাংক ইউ ফাহাদ ভাই, আমরা বিয়ে নিয়ে কথা বলছিলাম আমাদের। আমি তো প্রথমে ভেবেছিলাম যে বেবি আপনি সামনে বিয়ে করতে চান, এ কারণে এই প্রশ্নটা না করছেন, ভাই, বাট আমার আসলে বিয়ে আপনি করে করার পরে ভাই ফেলেছেন। আমি অনেক হ্যাপি, মানে আমার খুব ভালো লাগছে ভাই। আমার কাছে মনে হচ্ছে আমি কেন 5 বছর আগে বা ঠিক আরো আছে। 6 বছর কেন বিয়ে করি নাই আসলে। আল্লাহ তো ওই যে একটা কথা বলে না যে জন্ম মৃত্যু বিয়ে, এটা আল্লাহ আসলে সেট আপ দেওয়া হবে না, তবে কি চাইতে হবে আগে। আল্লাহ তো অনেক সময় হাদিসে আমরা পড়েছি যে বান্দা যতক্ষণ না পড়ে না চায়, যা চায় না তা আল্লাহ থেকে দেয় না, চাইতে হয় আগে। তো এই তো ব্যাপার আসলে। আমি আপনি তো বলছিলেন যে ভাই আপনি বিয়ে নিয়ে কেন এত ইন্টারেস্ট, আমি বললাম যে ওই যে বলছিলাম আমার 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 ভালো লাগছে, এবং এটার মধ্যে আলাদা একটা ভাই, আপনি নিজেও বললেন আপনি অনেক হ্যাপি। আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আমি অনেক হ্যাপি যে বিয়ে আসলে ভাই করতে হবে। এটা আমার মানে একটাই করতে হবে, একটা মানে ইয়েস ইয়েস একটা বিয়ে করতে হবে। দেখা গেল আপনি করছেন প্রতি বছর, তাহলে তো হলো না। না, একটাই একটাই। ওকে। ওকে ফাদ ভাই, আপনাকে নিয়ে আমার পরের যে প্রশ্নটা আসছে যে এই যে ডিএমসিতে পড়াকালীন সময় তো আপনি বলছিলেন যে আপনি ক্লাস নেওয়া শুরু করেছেন। তো ওই সময়গুলোতে আসলে অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে। কারণ আমি যেটুকু জানি আমার যে ফ্রেন্ডরা মেডিকেলে পড়তেছে, ওরা যে প্রেশারে থাকে, আপনি ডিএমসিতে পড়তেছেন, আপনি বিয়ে করছেন। তো আবার আপনার রিজিক অনশন মানে খোঁজার জন্য আপনার আবার পড়ানো লেগেছে, টিউশন। এত ম্যানেজ কেমনে কি করছেন আসলে? এই ব্যাপারটা যদি একটু বলতেন। আচ্ছা, মূলত আমাদের 2টা পর্যন্ত ক্লাস থাকতো। আর 2টার পরে আমি 2:30 থেকে ওই যে আরামবাগ মতিঝিলে আমি ছোট্ট একটা সাইকেল কিনেছিলাম 3,500 টাকা দিয়ে। একটু কষ্ট হইতো, এবং রাত 8টা পর্যন্ত আমি পড়াতাম। দেন আবার চলে আসতাম। রাতে পড়াশোনা করে আবার মেডিকেলে যেতাম। এভাবেই চলতো। আর সপ্তাহে যখন অ্যাডমিশন সেশনটা চলে আসতো, তখন বৃহস্পতিবার রাতে আমি রাজশাহী আসতাম। ফুল শুক্রবার আমি পড়াতাম। পড়ানোর পর আবার শুক্রবার রাতে গিয়ে সকালে শনিবার ক্লাস ধরতাম। সো এটা খুব টাফ ছিল। মাঝে মধ্যে এমনও হয়েছে যে আমি টিকিট পাইনি। দাঁড়িয়ে এসেছি সারারাত। এসে ক্লাস নিয়ে তারপর গিয়ে ক্লাস করেছি। বিশেষ তো করে ভাই ঈদের সময়গুলোতে বেশি কষ্ট হতো, হ্যাঁ, লাস্টের দিকে কষ্ট অনেক হতো, এবং ট্রেনে দাঁড়া আসতে। যেহেতু হ্যাঁ, সবচেয়ে ভালো হতো যদি আমার রংপুরেও ছিলাম শেষের দিকে। কিন্তু রংপুরে যদি এটা করতাম, কারণ আমার ওয়াইফ রংপুর মেডিকেলে পড়তো, ওখানেই ছিল। কারণ শুধু তো পড়ানোর জন্য রাজশাহী আসে না, আবার মাঝে মধ্যে রংপুর যেতে হতো। সব মিলে অনেক কষ্ট হয়েছে, বাট ওই যে বললাম কিভাবে মানে বেঁচে তো আছি। জি, আমি একটু এটাই অ্যাড আর করি কি। ফাহাদ ভাই যে অনেকে আপনাকে দেখেন অনেক বেশি ইন্সপায়ার্ড হয়। আল্লাহ ফাহাদ ভাই কত সফল, এটা ওটা, কিন্তু এই যে পেছনের যে কষ্টগুলো, কেউ কি জানে যে আপনি সেই 3,000 টাকা দিয়ে একটা সাইকেল কিনে ডিএমসি থেকে নিয়ে আরামবাগ, এত জ্যাম, এত এত আমি তো নিজে ঠেকেছি, আমি তো জানি ওই না, এরিয়াগুলো, 30 যেহেতু আমি নিজেও ঢাকা ভার্সিটিতে পড়ছি, আমি তো ওই লাখ। সিচুয়েশনগুলো বুঝতেছি আর কি। তো আসলে অনেক কষ্টের ফসল আল্লাহ না, দিয়েছে, কষ্ট পরিশ্রম। তো করতেই হবে আপনাকে। জি ভাই। মানে আসলে শুরু করলাম আর সব হয়ে গেল, এরকম তো না। না, অনেকে কিন্তু হতাশ শুধু হয় শুধু ভাই। আমরা না, যারাই সফল আসলে পেছনে তো একটা ভাই স্ট্রাগল থাকে। উদ্যোক্তা, আমরা যারা উদ্যোক্তা আছি, ওদের লাইফ আসলে অনেক কষ্টের। প্রথম সময়গুলো যারা ধরে রাখতে পারে তারা জীবনে সাইন করছে। এবং ফাহাদ ভাই একটা অ্যাড করি, ফাহাদ ভাই কিন্তু এই বাইক গাড়ির প্রতি অনেক ফ্যাসিনেটেড, যতটুকু আমি জানি। ওই সাইকেল না, ফাহাদ ভাই এখন একদম রিসেন্টেড যে বাইক থেকে শুরু করে গাড়ি এখন ইউজ করতে। এটার একটা সময় আসছে, ভাইকে দেখে ভাই এটা আছে, ভাই ওটা আছে, কিন্তু এটা কখন এসছে? বহু বছর পরিশ্রমের পরে। সো সবাইকে আমাদের আসলে না, কঠোর পরিশ্রম করতে হবে। রাজশাহীতেও যখন আমি শুরু করি 17 সালে, জি ভাই। তো প্রথম বছর আমার স্টুডেন্ট 30 জনের মতো ছিল। হ্যাঁ, হ্যাঁ। বাট পরের বছর মানে অনেক বেশি বেড়ে যাওয়ার কারণ হচ্ছে আমি 2011 বা 12 সাল থেকে কিন্তু প্রতি বছর রাজশাহীতে আসছি। আর মানুষ ভাবে ও 17 সালে শুরু করে 18 সালেই এত স্টুডেন্ট পেয়েছে। এটা নিয়ে আমিও গর্ব করি না যে আমি এক বছরে এত পেয়েছি। পরের বছর আমি কেন বেশি পেলাম? কারণ এই যে আমি 12 থেকে এই যে 5 বছর যে ব্যাক কন্টিনিউয়াস, স্টেজ যে হ্যাঁ, কষ্টগুলো, এটা প্রতি কিন্তু কেউ বছর যে দেখে না এসেছি, ভাইয়া। তাহলে যে স্টুডেন্টগুলো ভালো করেছে, তারা যখন জানলো যে ফাহাদ ভাই এখন পার্মানেন্টলি রাজশাহীতে এবং পড়ানো শুরু সবাই কিন্তু করছে, বলে যে ভাদা ভাগ্য ভালো বুম করছে। ১ বছর ভাগ্য না, এটা ঠিক আছে, কখনোই কিন্তু হয়নি। পরিশ্রম তো প্রচুর গেছে, তাই না? জি, জি, কখনোই হয় এই না। যে বাসে ঝুলে ঝুলে, না, না, ট্রেনে ঝুলে ঝুলে আসা, বা এই যে ব্যাপারগুলো বাসে এত ঝুলে, কষ্ট। ঝুলে এটাও ফ্যাক্ট না। মানে আমি 17 সালে আসলাম, 18 সালেই স্টুডেন্ট বেড়ে গেল। এই যে 1 বছরই হলো, কিন্তু ব্যাপারটা কিন্তু 1 এক বছরের বছর না। এর পেছনে যে 5 বছর ধরে আমি এসে পড়াইছি, সেখানে অনেক স্টুডেন্ট
যারা চান্স পেয়েছে ওরা যখন জানলো যে ফাহাদ ভাই পার্মানেন্টলি রাজশাহীতে থাকছে, ওরাই কিন্তু ওদের ছোট ভাই ওদের ছোট বোনদেরকে ভাই বলছে বোনদের সব যে এনার কাছে আমি 20 দিনে যা শিখেছি তাহলে তোরা যদি 2 বছর পড়িস তাহলে ও ইকুয়াল ব্লাস্ট। মোটামুটি, ওকে, হ্যাঁ। তো এই কারণে আমার কাছে মনে হয় যে এইটা, যে আসলে একদিনেই কোনো কিছু হয় না। যদি কোনো কিছু একদিনেই হয় তাহলে সেটা কিন্তু আবার বেশি দিন থাকেও না। সো এই কারণে আমার মানে এইটা অনেকের ধারণা যে ফাহাদি মনে হয় 1 বছরে এরকম হয়েছে, কিন্তু না, কিন্তু আমি এটা মনে করি না। আমি মনে করি এটার পেছনে আমার ওই প্রিভিয়াস 5 ইয়ার্সের যে একটা কষ্ট বা একটা পরিশ্রম সেটা কিন্তু মুখ্য ভূমিকা পালন করেছে। মানে এক্সপিরিয়েন্স ম্যাটার্স। বাদ বা আপনার এই কথাটা মনে পড়লো আসলে যে এই যে কষ্টের যে সময়গুলো গিয়েছে, ঘাম ঝরানো কষ্ট, ঢাকাতে তো দেখা যাচ্ছে যে ওই বিশেষ করে যে ডিএমসি, বুয়েট, ঢাকা ভার্সিটি এরিয়া তো খুবই গ্যাঞ্জাম থাকে। আমি তো নিজেও থেকে এসেছি, আমি আসলে জানি। তো আপনার মনে পড়ছিল আপনি যখন বলছিলেন এই যে ট্রেনে আসা বা টিকিট পায় নাই বা এমন হয় সপ্তাহে 2 বার করে আসা লাগছে। আমার ক্ষেত্রেও কিন্তু অনেকটা এরকম হয়েছে যে পরীক্ষার মাঝে গ্যাপ দিয়ে থাকে না যে একটা পরীক্ষার মাঝে 3 দিন 4 দিন গ্যাপ, ওই সময় মনে হচ্ছে ক্লাস নিয়ে গেছি। সো একাডেমিক লাইফে কিন্তু অনেক স্ট্রাগল করতে হয়েছে। ভাই একটা জিনিস খেয়াল করেন, আপনি কিন্তু বলছিলেন যে আপনি 2টা পর্যন্ত ক্লাস করে দৌড়, আরামবাগ, মতিঝিল। আপনি একটু যদি বলতেন যারা প্রাইভেট টিউশনের সময় করাইতো না বা যাদের ওই যে রিজিক অন্বেষণের ওরকম কোনো তারা আসলে কিভাবে সময় কাটাইছে ওই সময়গুলো? গান, আসলে আড্ডাবাজি একেক এরকম। ডেফিনিটলি যার যেটা পছন্দ, কারো খেলাধুলা পছন্দ, গান পছন্দ, সে সেটাই করছে। কষ্টের কথা বললে তো অনেক কিছুই করা যায়। এই যে আমি বললাম যে আমি পড়াইছি, বাট এটা পেতেও তো আমার অনেক বেশি স্ট্রাগল করতে হয়েছে। আমি প্রথম 1 বছর যখন বাসে যেতাম, বাসের গায়ে লেখা থাকতো যে পার্ট টাইম জব, পার্ট টাইম জব, হ্যাঁ, হ্যাঁ, ফোন হ্যাঁ, হ্যাঁ, নাম্বার। ফোন আমি নাম্বার। একবার ফোন দিয়ে যে ভাইয়া কি জব? তো বলে যে আসেন আমাদের একটা সেমিনার আছে, গেলাম। সেখানে প্রায় 4-5 ঘন্টা 1 কাপ চা খাওয়াইছে। 4-5 ঘন্টা সেমিনার শুনলাম। তো কি করতে হবে? ওষুধ বেচতে হবে। হ্যাঁ, মানে ওদের বিভিন্ন হার্বাল ওষুধ আছে বিভিন্ন। হ্যাঁ, 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 সো এই প্রোডাক্ট বলার আগে। তা আমার কাছে মনে হলো অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট হয়ে ওষুধ বেচবো? না, মানে এরকমও অবস্থা হয়েছে। কারণ এখন প্রাইভেট টিউশন পাওয়া যতটা সহজ হয়েছে, এই যেমন একজন ঢাকা মেডিকেলে চান্স পেল। তাকে এই অনলাইনের যুগে সে নিজেই কিন্তু এখন একটা ইউটিউব চ্যানেল খুলে পড়াতে পারছে। সে তার যদি মেধার প্রদর্শন ঘটাইতে পারে, সেই স্টুডেন্টগুলো তাকে লুফে নিচ্ছে এবং সে কিন্তু একটা ব্যাচ খুলে ফেলতে পারছে। কিন্তু এইটা তো আমাদের সময় এতটা ইজি ছিল অনেক না। সো অনেক ঘুরতে হয়েছে একটা টিউশনের জন্য। কিন্তু আমার তো একটু লাগতো, কারণ বাবা মা যে টাকা দেয় সেটা দিয়ে আমি চলছি। যেহেতু আমার একটা দায়িত্ব চলে আসছিল, ইচ্ছা তো হয় যে তাকেও কিছু অন্তত একটা দিয়ে, গিফট করতে। এই জন্য হ্যাঁ, আমার হ্যাঁ। এক্সট্রা একটা ইনকামের সোর্স আমি খুঁজতেছিলাম। সেটাও কিন্তু আমি প্রথম বছর পাই নাই। সো অনেক বৃত্তির জন্য অ্যাপ্লিকেশন করছি, হয় নাই। তারপর এই তো বললাম, মানে এরকম অনেক ইস্যু ছিল। মানে ওই সময় কিন্তু এতটা সহজ ছিল না, কারণ আশেপাশে যে প্রাইভেটগুলো সেগুলো সিনিয়ররা নিতেন, আর উত্তরা, সো এরকম দূরে দূরে বলতেন। তো এই উত্তরা গিয়ে একটা প্রাইভেট পড়ায় আসতেই তো 6 ঘন্টা সময়, 5 ঘন্টা চলে মানে যাইতো আর কি। আর এখনকার মতো তো এরকম এত ডেভেলপও ছিল না ঢাকা, যে এই যে ওভারব্রিজ থেকে যাতায়াত শুরু করে হ্যাঁ, যাতায়াত ব্যবস্থা ব্যবস্থা এগুলো ছিল। ছিল না। এটাই। তো দর্শক বুঝতেই পারছেন যে আসলে ফাহাদ ভাইয়ার জার্নি বলেন বা ওই সময়টা যে কষ্ট, এত 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 হার্ড ওয়ার্কিং ছিলেন। আমার একটা জিনিস খুব অবাক লাগে ভাই, যে আপনি খুব সুন্দর করে একদম এমবিবিএস কমপ্লিট করলেন। খুব টাফ একটা জায়গা থেকে বেরোন, তারপর ঢাকা মেডিকেল কলেজ থেকে। মাঝখানে পড়তে, পড়তেই তো আপনি মোটামুটি ফেমাসিটি অর্জন করতে শুরু করেছেন। মানে ওই না, সময়কালে। অতটা ফেমাস না ভাই আমি, কিন্তু এই সবকিছু হয়েছে রেগুলারিটি। আমি আমার রেগুলারিটি। এমবিবিএস লাইফে কিন্তু এই যে প্রপ বা টার্ম এগুলোতে কিন্তু কখনোই ফেল করি নাই। জি, ওটাই বলছিলাম। হ্যাঁ, অনেকে কিন্তু অনেকেই ভাইয়া কিন্তু করে, 6-7 বছর ধরে কারণ এখানে পড়েও কিছু বের হতে এখানে কিছু পারতেছে না। সিস্টেম আছে জানতে হবে। কারণ আমাদেরটা রিটেন সাথে ভাইবা। সো ভাইবাটা হচ্ছে কি, যত বেশি টিচারকে আসলে ফেস দেখানো যায়, এটা খুব গুরুত্বপূর্ণ। টিচার আপনার ফেস বেশি দেখছে মানে টিচার ভাবে যে আপনি ওই টিচারের অনেক বেশি ক্লাস করেছেন। তো দেখা গেল স্বভাবতই টিচার একটা সফট কর্নার চলে আসে আপনার প্রতি। তো এই কারণে আমি সবসময় টিচারদের একটু অন্তত ফেসটা শো করতাম যে জি আমি কিছু একটা, মানে ভুল হোক সঠিক হোক একটু কথা বলার ট্রাই করতাম, যাতে উনি যে হ্যাঁ এরকম একটা ছেলে এখানে আছে। তো এই ব্যাপারটা আমার খুব মানে কাজে লেগেছে, যে আমি যদি দুই একটা জিনিস একটু ভুলও করতাম, ম্যাক্সিমামই পারতাম। এবং টিচারের যেহেতু একটা সফট কর্নার থাকতো, যে না ছেলেটা তো রেগুলার ক্লাসে ছিল, পড়ানো, আপনি অ্যাটেন্টিভ। পড়ান, এটার মধ্যে একটা ব্যাপার তো হ্যাঁ, ছিল। এবং আমার পড়ানো শুরু করার পেছনে এটাও একটা কারণ ছিল। কারণ আমরা যে গ্রাম থেকে উঠে আসছি, সো কথা বলা, মানে ওরকম তো অত ভালো কথা বলতে বলতে পারতাম না। পারতাম। কিন্তু দেখতাম যে ভাই তো আমাকে কথা বলতে হবে। তো তখন সিদ্ধান্ত নিলাম যে যদি আমি পড়াই,
তাহলে তো আমার একটা কথা বলার প্র্যাকটিস হবে, তাহলে আমি হয়তো বা ভাই ভালো করতে পারবো। এটাও একটা সেন্স কাজ করতো যে আমি টিউশনিতে আসি। ওকে, ওকে। অনেক কিছু জানতে পারছি ফাহাদ ভাই, খুব ভালো লাগছে। হয়তো আপনার একটা জিনিস আমায় খুবই মানে আমাকে মুগ্ধ করে, সেটা হচ্ছে যে আপনি এত সুন্দর করে এমবিবিএস কমপ্লিট করে টানা কোনো লস ছাড়া বের হলেন। তারপরে এত ব্যস্ত, এত বিজি সময়, আমি যেটুকু জানি যে পার ডে দেখে ১০-১১ ঘন্টা ক্লাস নেওয়া লিখে টানা ব্যাক টু ব্যাক ক্লাস নেওয়া লাগতো। প্রাইভেট এটা তো কোচিং এটা এখনো ওটা করে, লাগে। এটা এখনও লাগে। এবং এর মাঝেই আপনি যে এমফিল কমপ্লিট করতে পারছেন। সো এটা এটা আমার কাছে মানে এটা সবার জন্য একটা ইন্সপিরেশন হিসেবে কাজ করবে। যে আসলে মানুষ চাইলে পারে। প্রচণ্ড আ আ ইচ্ছা যদি থাকে মানুষের, মানুষ আসলে অর্জন করতে পারে। এবং সেই জায়গা থেকে আপনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে, কিন্তু আমরা যারা পড়াই দেখেন ওই পড়াই, কিন্তু আপনার ঝুলিতে কিন্তু অনেক কিছু আছে ভাই। আপনি এমবিবিএস কমপ্লিট করছেন, আপনি এমফিল কমপ্লিট করছেন, আপনি একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। সো ইটস রিয়েলি ফ্যাসিনেটিং সবার জন্য। এটা আপনি একজন ইন্সপিরেশন হিসেবে কাজ করবেন, আশা করছি সবার জন্যই। আমার জন্য তো আমার কাছে মনে হয় যে আমিও পড়ালেখা শুরু করবো নাকি, যদিও আমি মাস্টার্স কমপ্লিট করেছি। সো এটা আমার খুব ভালো লাগে এবং মনে হয় যে এই পাংচুয়ালিটি লাইফকে অনেক দূর নিয়ে যেতে পারে আর কি। তো ভাই, ওই যে আপনি কথা বলার সময় যে বলছিলেন না যে ইউটিউব, অনলাইন, তো এখন তো আসলে টেকনোলজির যুগ, এআইয়ের যুগ। সো এই যুগে তো আসলে অনলাইন ব্যাপারটা আগে কেমন ব্যাপার ছিল, কিন্তু এখন কিন্তু অনলাইন অনেক জনপ্রিয়। এবং আমি যেটুকু জানি আপনি ভাই দেশের জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম এসিএস এর মেডিকেল ব্যাচের প্রধান হিসেবে দায়িত্বরত আছেন। আপনি একটু বলেন তো আসলে অনলাইন অফলাইন নিয়ে ব্যাপারটা একটু বলেন, স্টুডেন্টকে বলেন, অনেক কনফিউজ না, থাকে, গার্ডিয়ানরাও কনফিউজ থাকে আসলে। অফলাইন অনলাইন আসলে দুটোই পুরো ডিফারেন্ট জায়গা। আহ, মানে কোনোটার কারণেই কোনোটা বাধাগ্রস্ত হওয়ার সুযোগ নেই। মানে ব্যাপারটা এমন না যে কেউ অফলাইনে পড়লে সে যদি অনলাইনে না পড়ে সর্বনাশ হয়ে যাবে। মানে অফলাইন পড়েও কেউ ভালো করতে পারবে, অনলাইন পড়েও কেউ ভালো করতে পারবে। যাদের সময় আছে সে দুটোই ভালো করতে পারবে। সো দুটাকে যদি আমরা একটু সহযোগী ভাবি তাহলেই বেটার। কারণ দেখা গেল অফলাইনে আপনার যে এরিয়া, আপনি সেই এরিয়ার যে টিচার তার কাছে পড়তে পারছেন। এখন কোনো কারণে ওই টিচারের কোনো একটা অধ্যায় হয়তোবা আপনার খুব ভালো বুঝতেছেন না, হুম, তখন কিন্তু আপনি অনলাইনে এটা সার্চ করেই পেয়ে যেতে পারবেন। মানে এটাই হচ্ছে এটা সত্য সুবিধা। কথা। আমি একটু কিন্তু পজ করে কিন্তু দেখতে হ্যাঁ, পাচ্ছি। কিন্তু অনলাইনে যদি অনলাইনের এই সুযোগটা যদি না থাকতো, তাহলে হতো কি যে স্টুডেন্টরা এই অফলাইনে ১টা ২টা অধ্যায় বুঝে নিছে, এই আবার তাহলে এই টিচার না আরেকটা টিচার। সো এইভাবে দেখা গেল টিচার টু টিচার ঘোরাঘুরি করতে করতে তার আসলে কোনো কিছু ঠিক শেষ মতো হয় না। পড়াই হয়নি। তো এই জন্য আমি বলি যে অনলাইন হচ্ছে অফলাইনের জন্য একটা আশীর্বাদ। যদি এরকম শুধু অসুবিধা হচ্ছে একটাই যে এই যে একাডেমিকের বাচ্চারা যে রিটেন এক্সামগুলো দেয়, এই হুম, হুম, রিটেন হুম। এক্সামটা তো আর ওইখানে ওই যে এটা অত তো ভালো দেওয়া হয় ভার্চুয়াল না। আর সরাসরি হ্যাঁ, মানে হ্যাঁ। একটা তো ব্যাপার আছে। দেন মেডিকেলে তো আমাকে গোল্লা পূরণ করতে হবে আর ওখানে ক্লিক করা। তাহলে গোল্লা পূরণের প্র্যাকটিসটা তো একটা ব্যাপার আছে। সাথে অনলাইনে আমি ওয়াশরুমে বসেও ক্লাস দেখছি। মানে এখানে যে একটা কনসেনট্রেশন মানে সবার থাকে না। যারা ব্রিলিয়ান্ট, যারা আগ্রহী তাদের বা কথা অনেক ভিন্ন। সময় ভাই প্রোক্রাস্টিনেশন কাজ করে, গড়িমসি না, ইয়ে করবো এবং যে পরে, এবং অনলাইনে ক্লাসগুলো থেকে যায়। থেকে যাওয়ার কারণে হয় কি আচ্ছা আছেই তো পরে দেখে নিব। পরে দেখবো আর হয় না। পরে দেখে নিব। এই পরে কিন্তু জমে যায় অনেক। কিন্তু অফলাইনে কিন্তু একটা স্টুডেন্ট ওই ক্লাসরুমে টিচারের সামনে থাকে। তো চাইলেও সে ওই ১ ঘন্টা মোবাইল ইউজ করতে পারে না। এখন তারপরেও যদি কেউ চুপি, চুপি করে সেটা ভিন্ন ইস্যু। কিন্তু সে তো টিচারের সামনে থাকে। তার কিন্তু কনসেনট্রেশনটা একটু হলেও থাকে। কারণ এই ১ ঘন্টা তার ধ্যান ধারণা অন্যদিকে যায় না। সো এই কারণে আসলে আমার কাছে মনে হয় কেউ যারা অফলাইন পড়ছে, অফলাইনে যদি কোনো ঘাটতি থাকে সেটা যদি অনলাইন থেকে কাভার করে এটা হচ্ছে সবচেয়ে ভালো কম্বো। তবে কম্বো হ্যাঁ, তবে কেউ যদি শুধু অনলাইন পড়ে, এনাফ সেও পারবে। কিন্তু তার ঐরকম চিন্তা, ধৈর্য থাকতে খুব হবে। কমই আছে ভাই এটা। অল্প বয়স না অনেকেই পারে, ওদের? অনেকেই পারে। অনেকে যেমন পারে, আমি হ্যাঁ। আমি 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 যদি এই সময়ে এখন থাকতাম, সো আমি অনলাইনের প্রতি হয়তোবা ঝুঁকতাম যে ঠিক আছে ওকে। মানে যাদের আর্থিকে একটু সমস্যা আছে তারা তার অনলাইন জন্য করতে পারে। বেস্ট, হ্যাঁ। কিন্তু অফলাইন প্লাস অনলাইন যেটা ঘাটতি অফলাইনের সেটা অনলাইনে করতে পারলে এটা হচ্ছে একটা সবচেয়ে বেস্ট একটা একটা, ভালো একটা হ্যাঁ, আউটপুট হ্যাঁ। নিয়ে আসবে বলে আমার কাছে মনে হয়। ওকে, তার মানে ব্যাপারটা হচ্ছে আসলে অনেকের যে অনলাইনের প্রতি যে একটা ইয়া থাকে না, যে এই ব্যাপার যে অনলাইন পড়ে কি হবে, ব্যাপারটা ঠিক কিন্তু এরকম না। আমি আমার নিজের ভাগ্নিকেও তাই করছি ভাই, অফলাইনও দিছি, পাশাপাশি হচ্ছে একটা অনলাইনে কোর্স কিনে দিয়েছি, যেমন দেখো তোমার। দেখেন এটা মার্কেটিং হবে কিনা জানি না। রাজশাহীতে আমি তো ক্লাস 9-10 পড়াই না। তো 9-10 পড়ানোর আসলে সময়ও নাই, সুযোগও নেই। কিন্তু দেখা গেল যে ক্লাস 10 এর আমি
অনলাইনে বায়োলজি পড়াচ্ছি সাইকেল করে। এটা আমি অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকেই ইন্সপায়ার্ড হয়ে শুরু করছি। অলরেডি 224 জন এনরোল করছে। সেটা যে শুধু রাজশাহীর তা নয়, সারা রাজশাহীর বাংলাদেশ 124 জনই কিন্তু হচ্ছে বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে কুমিল্লা, মানে কোথাকার নাই। আমি তো হিসাব করে দেখলাম প্রত্যেকটা বিভাগেরই আছে স্টুডেন্ট। তো এই যে ব্যাপারটা, তারা কিন্তু খুব বেশি আগ্রহী এবং রেগুলার কিন্তু ক্লাস করে, এবং ফিডব্যাক যখন নেই যে না তারা খুব ভালো বুঝতেছে, এবং অফলাইনে কিন্তু এটা অনেকেই পড়ে না। দেখা গেলো রাজশাহীতে কেউ অফলাইনে পড়ে, অনলাইনেও পড়ে, কিন্তু বাইরের যারা এই কাজটা করছে তারা কিন্তু শুধু মানে আমার কাছেই ভাই পড়ছে। আপনি দেখা যাচ্ছে আগে রাজশাহী মানে রাজশাহীতেই ছিলেন, আমি এখন পুরো বাংলাদেশ জুড়ে ছড়িয়েছেন। এসিএস একটা প্ল্যাটফর্ম তো আছে, পাশাপাশি নিজের না, খুব বেশি ছড়াতে পারি নাই, তো কেবল ছড়ায় যাবেন ইনশাল্লাহ, ভালোরা ছড়িয়ে যায় ভাই। চেষ্টা করছি। হ্যাঁ, তো এই যে এটা অনলাইন আসায় এটা কিন্তু অনেক উপকার হ্যাঁ, হয়েছে। আমার হ্যাঁ, পছন্দ নামটি আমি চুজ করতে পারি, এটা অনেক বড় একটা আসছে। সো আসলে এটা একটা আপনি বলছিলেন যে অফলাইন অনেক একটা কম্বো হতে পারে, এবং খুব বেশি তো মানে না, আমাদের কারণ আপনি একটা জিনিস দেখেন, অর্থ ব্যয় এই করা যে মেডিকেলের কথা বলছি, মেডিকেলে আমার কাছে বায়োলজি, জিকে, ইংলিশ আমি পড়াই অফলাইনে। তো স্টুডেন্টরা আমার কাছে পড়ার পর ফিজিক্স কেমিস্ট্রি যেহেতু আমি পড়াই না, তো দেখা গেলো ফিজিক্স কেমিস্ট্রির জন্য তারা যদি আলাদা করে 2টা টিচারের কাছে পড়ে, তার কিন্তু এক্সট্রা আরও 20+ টাকা লাগবেই। টাকা লাগবেই। হ্যাঁ, আবার যদি একটা সে অফলাইন কোচিং করে, সেখানেও কিন্তু তার প্রায় ওই 15-20। আর কেউ যদি এই কাজটা করে, যারা আমার কাছে পড়ছে, তারা তারা যদি একটা অনলাইন প্ল্যাটফর্ম নেয়, কত 4 থেকে 5,000 টাকা, তারপরেও আবার বিভিন্ন ডিসকাউন্ট কুপন তো থাকেই। তো যদি 4,000 টাকা দিয়ে সে একটা অনলাইন নেয়, তাহলে সুবিধা কি? সেখানে সে ফিজিক্স কেমিস্ট্রি ক্লাস পাচ্ছে। আর মেডিকেল ফিজিক্স কিন্তু অতটা টাফ না যেটা ইঞ্জিনিয়ারিং ফিজিক্সের মতো। সাথে তো আবার বায়োলজি, জিকে, ইংলিশ আবার রিভাইজ করতে পারছে, এক্সাম সব কিছুই পারছে। তাহলে তার কিন্তু খুব বেশি, মানে একটু শুধু বুদ্ধি খাটানো উচিত। যেমন আমি কি করেছি, আমি এবার ফিজিক্স কেমিস্ট্রি অনলাইনে পড়ানোর জন্য একটা অ্যামাউন্ট নিয়েছি, কিন্তু যখন আমি এসিএসে অ্যাড হলাম, আমি ওদেরকে বললাম বুঝিয়ে যে তোমরা যে টাকা দিয়েছো 2টা জিনিস অনলাইনে পড়ার জন্য, সেই টাকায় আমি ওকে তোমাদেরকে এসিএস এর ফুল কোর্সটা দিয়ে দিব। ওরা খুশি, মাশাল্লাহ। তো এইটা তো মানে আমার খুব ভালো লাগে যে প্রায় 100-র মতো বাচ্চা, আমি বায়োলজির মানুষ কিন্তু আমি ফিজিক্স কেমিস্ট্রি পড়াবো শুনে তারা বিশ্বাস করে আমার কাছে অ্যাডমিট হয়েছে। সো আমার কাছে এটাই বড় পাওয়া, যে আমি পড়াই একটা, কিন্তু অন্য সাবজেক্টের এই যে স্টুডেন্ট কোর্স একটা খুললেও তারা বিশ্বাস। কি এই বিশ্বাস করে আসছে। তো এইটা খুব একটা ভালো লাগে, এবং যারা চালাক আসলে তারা এটাই করবে, কারণ সাথে আমি তাদের অফলাইন সকল এক্সামের সাপোর্টটা তো দিচ্ছি, তাহলে তার তো সবই হয়ে গেল। ভাই হচ্ছে সবার অনেক ইন্টারেস্ট, যেমন আপনি বলছিলেন যে মাত্র 30 জন নিয়ে শুরু করা, এখন কি অবস্থা ভাই? এখন আলহামদুলিল্লাহ ভালো অবস্থা। এই তো রিসেন্ট তো 24-25 সেশনের তো অ্যাডমিশন না, কেমন? এক্স্যাক্টলি শুধু 24-25 না, আমি যখন থেকে পড়ানো শুরু করেছি রাজশাহীতে, আলহামদুলিল্লাহ প্রতি বছর রাজশাহীর যে মেডিকেলে টপ করে, মানে এটা আমারই হচ্ছে সৌভাগ্য যে তারা এনিহাও আমার কাছে পড়েছিল। অনেক জায়গায় পড়েছিল, বাট আমার কাছে ছিল। যেমন এবছরে যে ছেলেটা সারা বাংলাদেশে 7ম হলো জাতীয় মেধায়, রাজশাহীর মধ্যে ফার্স্ট হলো, সেও আমার কাছে পড়েছে। এবং আরো ইন্টারেস্টিং হচ্ছে যে সে আর অন্য কোনো ভাইয়া টিচারের কাছে পড়ে নাই। পড়ে নাই। এই জন্য অনেকেই বলছে এটা কে, আমাদের কারো কাছে নাই। নাই, হ্যাঁ। এটা মানে এরকম যা আমার কাছেও না থাকতে পারতো, তাহলে কিন্তু আমি মানে কন্টিনিউ ধারাবাহিকভাবে আমার প্রথম যে মেডিকেলের টপার রাজশাহী থেকে আল্লাহর রহমতে আমি পেয়েছি আর কি। এটা হচ্ছে আমার আমার নিজেরই একটা কপাল বলা যায় যে তারা আমার কাছে এসেছে। এবার মোটামুটি কত 130 এখন পর্যন্ত 162 প্লাস আমরা করেছি। আমরা ডেন্টালের এবং ডেন্টালের রেজাল্টটা করে তারপর আমরা টোটাল কাউন্টটা আসলে বলবো। তাহলে তো বোঝা যায় যে আসলে 200 প্লাস আশা করছি এবছর আচ্ছা, হবে, প্রতি হয়তো বছর। পারছে। সো এটা একটা বিশাল পাওয়া, কারণ আমাদের অ্যাডমিশনে কিন্তু আমরা 600 ক্যাপাসিটি, আমাদের 600 থেকে 800-র মতো ক্যাপাসিটি। কোনো বছর আমরা 600 নেই, কোনো বছর 800 নেই। এবছর হয়তো বা আমরা আরও একটু কম নিব, যেহেতু আমার এসিএস একটু ব্যস্ততা থাকবে। তো এইটার মধ্যে যদি আবার 200 প্লাস চান্স পেয়ে যায় মেডিকেলে, মেডিকেল, হ্যাঁ। আবার যদি আমি এইটা খোঁজা শুরু করি যে এই 600-র মধ্যে ইউনিভার্সিটিতে হয়েছে কত, তাই না? তাহলে আলহামদুলিল্লাহ দেখা যাবে যে প্রায় 500-এর কাছাকাছি কোথাও না কোথাও চান্স পেয়েছে। তো সেইটা যেহেতু আমার মূল ফোকাস মেডিকেল নিয়ে, আমি কে কোন ভার্সিটিতে চান্স পেলো, যদি টপ করে ভার্সিটিতে ফার্স্ট হয়, যেমন আগের বছর মেবি, হ্যাঁ আগের বছর একজন ফার্স্ট হয়েছিল রাজশাহী ভার্সিটিতে, সেগুলো আমরা একটু হাইলাইট করি। বাট নর্মালি আমার মেইন ফোকাস হচ্ছে মেডিকেল, এবং আমি মেডিকেলটা নিয়েই যেহেতু মূলত দেখাই। মেডিকেলের লোক আপনি। Exactly. আচ্ছা ভাই, রাজশাহী তো আমাদের অনেক কথা হচ্ছে স্টুডেন্ট নিয়ে, তো মূল যে ব্যাপারটা আসছে যে কোন একটা স্টুডেন্ট আপনি একটু কিভাবে সাজেস্ট করেন, শিক্ষক হিসাবে আপনি একটু সাজেস্ট করেন? অনেক সময় আমাদের বলে যে ভাই আমার তো খুব মেডিকেল পড়ার ইচ্ছা, আসলে ফার্স্ট ইয়ার একটা স্টুডেন্ট,
তার আসলে কি করা উচিত বা একটা সেকেন্ডারি কি করা উচিত? আচ্ছা, প্রথমে সিদ্ধান্ত নেওয়া উচিত যে সে আসলেই একদম মেডিকেলে পড়তে মানে চায় ভাই কিনা। একটু ইন্টারাপ্ট করে আপনাকে, কারণ সায়েন্সিস্টরা কেন যেন মনে করে হয় তারা ডাক্তার, নাহলে ইঞ্জিনিয়ারই হবে, অন্য কিছু জি। ভাবতেই পারে না, ভাবলেও খুবই কম সংখ্যা, এটা আপনি নিজেও জানেন ভাই। ডেফিনেটলি, মানে সেই ক্ষেত্রে আসলে কিভাবে বলবেন, মানে শুরু আপনি যদি থেকে সব বাদ দিয়ে যদি বলি ভাইয়া যে মেডিকেল যা নিতে চাই তাদের নিয়ে একটু আচ্ছা, বলেন। শুরু থেকে যে আমি আসলে ল নিয়ে পড়বো, এরকম স্টুডেন্ট খুব কমই থাকে। কমই থাকে, যখন হ্যাঁ। মেডিকেল বা বুয়েট এরকম বা রুয়েট কুয়েট হচ্ছে না, তখন তারা ভার্সিটিতে শিফট করে। তবে অনেকেই আছে যে আগে থেকেই ভার্সিটি, মানে ও আগে থেকেই জানে যে আমার দ্বারা ডাক্তারিও হবে না। হ্যাঁ। তো মেডিকেলে যারা পড়তে চায়, কথা একটাই যে একটা সাবজেক্ট আছে সাধারণ জ্ঞান, জেনারেল নলেজ। এইটা তো তার ইন্টারমিডিয়েটের সিলেবাসে নাই, বাট সেখানে 10 মার্কস পড়া কিন্তু মোটামুটি ফিক্সড। সাম্প্রতিক বাদে বাকি সব পড়া ফিক্সড, যে বাংলাদেশের যে ইতিহাস আর আন্তর্জাতিকের যে ঘটনাগুলো, এগুলো তো আসলে আনচেঞ্জেবল, তাই না? হুম, তো এই জিনিসগুলো যদি আমরা শুরু থেকে পড়ি, তাহলে তার কিন্তু অনেক প্রেশার কমে যায়। কমে কিন্তু স্টুডেন্টরা করে কি, জিকে যেহেতু ইন্টারমিডিয়েটে নাই, ওটা সে আর পড়ে না, না, হাতেই দেয় না, হাতেই খুলেই দেয় না। না। তাহলে এখন ইন্টারমিডিয়েট পরীক্ষার পর সত্যি কথা সে তো বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রিও খুব ভালো 100% পড়ে না। তখন তাকে আবার পড়তে হয় এগুলো, আর এগুলোর চাপে জিকে আর আলটিমেটলি তার পড়াই হয় না, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। আমি মাত্র 2টা দাগায় একটা হয়েছিল, কিন্তু তারপরেও আমি ঢাকা মেডিকেলে চান্স পেয়েছি। এর একটা অন্যতম কারণ হচ্ছে যে আমার সাথে যারা অন্যান্য তারাও পড়েনি। কিন্তু এখনকার ছেলেমেয়েরা তো অনেক বেশি অ্যাডভান্স। অ্যাডভান্স। তারা কিন্তু ইভেন ইন্টারমিডিয়েট কেন, তারা ক্লাস 9-10 থেকেই শুরু করে, তাই না? কারণ আপনি জানেন যে এবার ওই যে লক্ষণ সেন নিয়ে একটা প্রশ্ন আসে, তো এই লক্ষণ সেনের ইতিহাস, সেই ক্লাস আমরা 7 8 থেকেই কিন্তু বক্তিয়ার হ্যাঁ। খলজি আছে না, তো এগুলো কি চেঞ্জ হবে কখনো? না তো ভাই। এগুলো তো পড়তেই হবে। তো এগুলো যদি আমাকে পড়তেই হয়, আমি যদি প্রতিদিন ফার্স্ট ইয়ারে ওঠার পর বা এখন যে অবস্থায় আছি এখন থেকেই যদি পড়ি, পড়া তো লাগবেই, তাহলে আমার এগিয়ে থাকছে। সেম ভাবে আমি ইংলিশের কথা যদি বলি, আপনি তো হ্যাঁ, জি, ইংরেজির মানুষ, তো এখন ইংলিশের যে ভোকাব পার্টটা, জি ভাই, তাই না? আমি আজকে আর্টিকেল পড়লাম, এটা হয়তো বা আমাকে আর পড়া লাগবে না, কারণ আমি বুঝে গেছি। বুঝে গেছি। কিন্তু আজকে আমি ভোকাব পড়লাম, আমি কি বলতে পারবো কালকে আর ভোকাব পড়া লাগবে না? ভুলে যাব না, একদিনে কি সকল না। সিনোনিম, সিনোনিম, অ্যান্টোনিম, এইগুলো হচ্ছে এমন একটা টপিক, কোনো, আমার তো মনে হয় না যে বাংলাদেশের কেউ বলতে পারবে এখান এই থেকে আমার আসবে। সিনোনিম অ্যান্টোনিম শেষ, এখন আমাকে পড়া ধর। এটার কি কখনো না, শেষ এটা আছে? শেষ নাই তো ভাই। যে জিনিসের শেষ নাই, সেইটা সে যদি আজকে থেকে শুরু করে প্রতিদিন 5টা করে পড়ার, তাহলে সে চিন্তা করেন, যারা 25 ব্যাচ তার এখনো 6 মাস আছে ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার, বা 5 মাস আছে, তাহলে এই 5 মাসে তার কতগুলো পড়া হয়ে যাবে। কিন্তু সবাই শুরু করতে চায় আসলে ওই ইন্টারের পরে, কিন্তু এখন থেকে পড়লে হবে কি, ইন্টারের পরে যখন সে আবার রিপিট করবে তার ভালো লাগবে, তার প্রেশার কমে যাবে অনেক। প্রেশার কমবে, ভালো লাগবে, এবং হ্যাঁ এই দাগানো জিনিসটা আমি বইগুলো দেখে মনে হবে পড়েছি। যে আল্লাহ আমি তো পড়ছি এর আগে, হ্যাঁ, এমনি আর ভালো সবচেয়ে লাগবে বড় এটা। কথা, অফলাইনে বিশেষ করে এই জিকে ইংলিশ পড়ানোর সুযোগ থাকে না। হ্যাঁ, যে বায়োলজি ক্লাস হয়, ওর পাশে জিকে ইংলিশের একটা টপিক দেওয়া হয়, ওরা কিন্তু আলটিমেটলি নিজেই পড়ে, তো তোমাকে তো ওটা নিজেই পড়তে হচ্ছে, তা আগে থেকে কেন নয়? তাহলে আগে থেকে কেন নয়? ঠিক আছে, যদিও আমরা আলাদা করে জিকে ইংলিশ পড়াই, কিন্তু সেটা তো তার সবাই এনরোল করে না। তার মানে যারা এনরোল করে না, তাহলে আমরা ধরে নেই হয় তারা পড়ে না কিংবা নিজে পড়ে। কিন্তু আমার কাছে মনে হয় নিজে পড়াটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তো মেডিকেলের জন্য আমি এটাই বলবো যে ফার্স্ট ইয়ার থেকে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যার কাছে পড়ছো, ওনারা যতটুকু পড়াচ্ছেন তুমি যদি এই 100% এটা আয়ত্ত করতে পারো, তোমার মেডিকেলের 80 to 85% পড়া শেষ। এক্সট্রা তোমাকে ইংলিশের ভোকাবুলারি পার্ট, গ্রামার তো তোমাকে পড়াবেই টিচার ইন্টারে, আর জিকেটা পড়তে হবে। তুমি যদি এই কাজটা করতে পারো, তারপরে তুমি ইন্টারের পরে বা যখন তোমার মেডিকেল ব্যাচ আসে, প্রি মেডিকেল ব্যাচ আসে, এগুলোতে যদি তুমি রেগুলার করো, তাহলে আমার বিশ্বাস যে তুমি আসলে এগিয়ে থাকবা। এগিয়ে থাকবে। জি, মানে আমার কাছে এটা মনে হচ্ছে, তার মানে ব্যাপারটা এমন দাঁড়াইছে যে একটা স্টুডেন্ট যদি মেডিকেল পড়তে চায়, প্রথমত তাকে মেন্টালি ফিক্সড হ্যাঁ, হইতে হবে যে আমি মেডিকেল যে আমি পড়বো। মেডিকেলে পড়তে চাইছি। তারপরে তার উচিত মানে কোয়েশ্চেন ব্যাংক দেখা, তাই না? যে আসলে কেমন তেমন কোয়েশ্চেন আসে। না, সেটা তো অবশ্যই। অবশ্যই সেটা দেখতে শুধু হবে। মেডিকেলের জন্য প্রযোজ্য না। সব যে ক্ষেত্রে বুয়েটে পড়তে চায় তার কাছে বুয়েটের প্রশ্ন ব্যাংক থাকবে। সে যখন ভেক্টর পড়ছে, তাহলে অবশ্যই পড়ার পর দেখতে হবে বা পড়ার আগে দেখতে হবে যে কিভাবে এখান থেকে তার প্রশ্ন মানে ভাই এসেছিল। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ব্যাংক, এবং ডেফিনেটলি অনেক কিছু প্রশ্ন ভাই কেমনে পড়বো কি করবো, তা আমার এটার আনসার প্রশ্ন ব্যাংক। এটা আনসার প্রশ্ন ব্যাংক, কারণ তুমি নিজের গাইড হয়ে যাও না, তাই না? নিজের গাইড হলেই সবচেয়ে বেস্ট হয় সবাইকে। কারণ ভাই এক একজন তো এক একভাবে পড়ালেখা করে, কেউ রাত জেগে পড়ালেখা করে, কেউ রাত না জেগে পড়ালেখা করে, আবার সকালে উঠে পড়ালেখা করে। সো তারা দেখে কনফিউজ, ভাই কোনটা করবো, কতক্ষণ পড়বো, এই প্রশ্নগুলো চলে আসে। তো আমিও যেহেতু আমাদের কাছে অনেক প্রশ্ন আসে, আমি সবসময় বলি, আপনি যে কথা বলুন ভাই জিকে আর ইংলিশের কথা বারবার করে বলি, দেখো তোমার তো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি লাগবেই অবশ্যই। তো
এই যারা চান্স পায় তারা বলে যে এরকম ভাই মেন্টাল একটা স্যাটিসফ্যাকশন থাকে যে আমি জিকে ইংলিশ পারি, আমি পড়ে রাখছি 2 বছরে, যেখান থেকে প্রশ্ন পারবো ইনশাল্লাহ। এই মেন্টাল সে স্যাটিসফ্যাকশনটা অনেকটা ভাই এগিয়েও থাকে। অনেক এগিয়ে থাকে ভাই। ও বলে এটা ঠিক যে চান্স পাইয়ে দিবে না, কিন্তু একটা ভালো মেডিকেল কলেজ ক্র্যাক করতে তোমাকে সুবিধা করবে। যে 25 মার্ক কিন্তু ভাই, তাই না? 15 মার্ক, ফিজিক্সের চেয়েও বেশি, হ্যাঁ 15 মার্ক, কেমিস্ট্রির সমান। হ্যাঁ সমান 15 প্লাস 10। তার মানে দাঁড়াচ্ছে কি যে তুমি যদি মেডিকেল প্রিপারেশন নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে এবং বলে কি দরকার ফার্স্ট ইয়ার থেকে পড়ার, এটা আসলে ভুল কথা। তুমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে যেখান থেকে আছো ওইখান থেকে তোমার শুরু করো, মানে একটা জেনারেল নলেজের বই নিয়ে। অবশ্যই ওই যেগুলো পার্মানেন্ট টপিক ভাই যেটা বলছিলেন, যেমন ইতিহাস, বাংলাদেশের অভ্যুদয়, এই পার্মানেন্ট টপিকগুলো তোমাকে পরে এগিয়ে নিতে হবে আগে থেকে, নাহলে তো মেন্টাল স্যাটিসফ্যাকশন একটা থাকবে এবং 25 মার্ক একটা ভালো মেডিকেল কলেজ তোমাকে গ্র্যাব করাতে পারে। তো ফাহাদ ভাই, আমরা আসলে অনেকক্ষণ ধরে কথা বলতেছি যে মানে স্টুডেন্টদের অনেক কিছু জানারও ছিল, আমাকে অনেকে বলেছিল আমি যখন প্রথম আর কি ছবি দিলাম আপনার সাথে যে ফাহাদ ভাইকে এটা জিজ্ঞেস করেন, মূলত তাদের কথার উপর বেস করে আজকের প্রশ্নগুলো ছিল এবং আমরা আসলে অনেক কিছু বুঝতে পারছি। হ্যাঁ, তো আপনি তো বহুদিন ধরে, প্রায় 1 যুগ পার হয়ে গেছে, 13-14 বছর ধরে এই পেশায় আছেন, রাজশাহীতে পড়াচ্ছেন বহুদিন যাবত। রাজশাহী স্টুডেন্টগুলোকে আপনি কি বলবেন? মানে কেমন রাজশাহীর পরিবেশ, কেমন হ্যাঁ, পড়ালেখার পরিবেশ বা তো স্টুডেন্টসরা এটা তো কেমন? শিক্ষানগরী বলে, এটার পেছনে তো অবশ্যই কারণ আছে। আপনি এখানে যত মানুষ হাঁটাচলা করে তার অর্ধেকের বেশি হচ্ছে কি স্টুডেন্ট। তো এই পরিবেশটা আসলে অনেক জায়গায় নাই, বাট এখন ধীরে ধীরে কিন্তু সব জায়গায় গড়ে উঠছে। আপনি যদি বগুড়ার দিকে যান, আমার কাছে মনে হয় হিউজ। রংপুরেও আগে মানে রাজশাহীতে একটা প্রচলন ছিল যে ভাইয়া টিচার, এটা কিন্তু অন্য জায়গায় ছিল না, কারণ আমি এখন বিভিন্ন জায়গায় পড়াতে গিয়েছিলাম। কিন্তু এখন সব জায়গায় কিন্তু এই ভাইয়া টিচার গড়ে উঠেছে। এবং এই ভাইয়া টিচারের সুবিধা হলো এটাই, মানে আমি আমাদের কলেজের যে টিচাররা এরা তো অসাধারণ, মানে এনারা যে পরিমাণ এক্সপিরিয়েন্স কিছু বলার নাই আর কি। কিন্তু এই কালচারটা কেন গড়ে উঠলো আসলে, সে আমি একটা ভাইয়া টিচার, আমি যেহেতু ঢাকা মেডিকেলে পড়ে আসছি, তো আমি করি কি শুরু থেকে যখন বায়োলজি পড়াই, তাহলে এই লাইনটা পড়ানোর পর এই লাইনটা যে মেডিকেলে আসছিল বা এটা যে মেডিকেলের জন্য যে গুরুত্বপূর্ণ, রেফারেন্স দেওয়া, আমি রেফারেন্সটা কিন্তু দিয়ে দিই। সো কোনো একজন বুয়েটের টিচার হয়তো বা সেই রেফারেন্সটা দেয়। এখন কলেজের সম্মানিত টিচাররা ওনারা তো অনেক বেশি অনেক জানেন, আসলে এটা অস্বীকার করার কিছু নাই। কিন্তু ওনাদের তো সবাইকে নিয়ে চিন্তা করতে হয়, ওনাদের তো টার্গেটেই না যে তুমি, ওনাদের টার্গেট কিন্তু তুমি যাতে এই সাবজেক্টে A+ পাও, কিন্তু ওনাদের টার্গেট কিন্তু এটা থাকে না চান্স যে পাইয়ে দেওয়া। তুমি এই সাবজেক্ট পড়ে মেডিকেলে পাও বা বুয়েটে পাও, ব্যাপারটাই তো। এই কারণেই আমার মনে হয় যে এই প্রশ্ন শিফটিংটা করতে সুবিধা হয়, এই স্টুডেন্টরা শিফটিংটা মিশতে হয়েছে পারে এবং ভালো। মেশার যে ব্যাপার, এজের যে একটা ডিফারেন্স, সব মিলে তো রাজশাহী স্টুডেন্টরা তো যথেষ্ট ভালো এবং আসলে সবাই আসলে ভালো যারা করছে যারা ভাইয়া, ভালো মানে এবার করছে মেডিকেল রেজাল্ট দেখেন ভাইয়া, ভালো। রাজশাহীতে কিন্তু প্রচুর, মানে আপনার কাছ থেকে শুধু এবং 100 এবং বছরের আমি ক্লাস একটা কথা পাইছে। বলি, মানুষজনের যে একটা এই যে এসএসসি রেজাল্টের পর কলেজ নিয়ে যে একটা মাতামাতি হয়, আমি এই কলেজে চান্স পেলাম না কি হবে, কিন্তু যদি খেয়াল করে দেখেন যে তুলনামূলক 2, 3, 4, 5 এসব কলেজ থেকেই কিন্তু ভালো রেজাল্টগুলো ভালো রেজাল্ট, আসছে। মেডিকেলের কথা যদি তাকান, তার অনেক প্রথম ভালো সারির করছে, কলেজের চেয়ে কিন্তু নিচের দিকের কলেজের কলেজগুলো অনেক স্টুডেন্ট কিন্তু অনেক বেশি। বেশি পাচ্ছে। ওই যে তার মানে কি? তার মানে হচ্ছে এটাই যে কলেজ ফ্যাক্ট না, আমরাও ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে স্টুডেন্ট যে পড়বে সে ভালো যে করবে, হার্ড দ্যাটস ওয়ার্কিং ইট। করতে পারবে হ্যাঁ, সেটা তারা রাজশাহী ইনশাল্লাহ। বলে না, বাংলাদেশের যে কোনো প্রান্তে ও যদি পড়ে ও ভালো করবে, এটাই হচ্ছে চিরন্তন সত্য কথা। ভাই আমরা অনেক কিছু শিখতেছি, আমাদের অনেক সময় পার হয়েছে। সো ভাবতে লাস্ট কোয়েশ্চেনটা করি এরকম যে আমাদের অনলাইন অফলাইন নিয়ে অনেক কথা হয়েছে আর কি। সো আপনি তো পড়াচ্ছেন, আপনার এই যে অনলাইন অফলাইন এই যে প্রশ্ন, কমফোর্ট জোন আসলে কোনটা আপনার? আচ্ছা, প্রথম কথা, অনলাইনে যে আমি এবছর যুক্ত হয়েছি তার মানে আমি অনলাইনে শুধু এবছর থেকে তা নয়, আমি বিশেষ করে করোনার আগ করোনার থেকেই থেকে, কিন্তু হ্যাঁ আমি আমরা কিন্তু ওই যে আপনার ফ্যাব থেকে অনলাইনে দেখেছি। ছোট ছোট ভিডিও দেই। তো সেক্ষেত্রে আমার এখানে যুক্ত হওয়ার আগেই কিন্তু আমার ইউটিউবে 100K আলহামদুলিল্লাহ সাবস্ক্রাইবার, যদিও আমি স্পেসিফিক্যালি কোনো অধ্যায়ের সুন্দর করে ভিডিও দেইনি, সামনে হয়তো বা এখন দিতে হবে। মূলত আমার চ্যানেলের নাম ফাহাদ একাডেমি ফর বায়োলজি হলেও সেখানে কেমিস্ট্রি, ফিজিক্স, ইংলিশ, জিকে মানে একদম খিচুড়ি হ্যাঁ, সবকিছুই আছে। তো দেখা গেল যে কেমিস্ট্রির ভিউই হচ্ছে সবচেয়ে বেশি। তো কমফোর্ট জোন আমার আসলে দুটোই, মানে যদি এমন হতো যে আমি এবছর যুক্ত হলাম, কোনটা ভালো লাগছে, যেহেতু আমি দীর্ঘ সময় থেকে দুটোই করে আসছি, সো দুটোই কমফোর্ট জোন। তবে অফলাইনে যেহেতু স্টুডেন্টগুলোকে সামনাসামনি দেখা যায়, সো আমি একটা কথা বললে ওদের ফেসিয়াল যে মানে এক্সপ্রেশন, ফেসিয়াল এক্সপ্রেশন দেখে কিন্তু আমি বুঝতে পারি যে হ্যাঁ স্টুডেন্টটা বুঝলো
কি বুঝলো না, মানে যেটা একটা কিন্তু একটা আসলে ইমোশন একটা দরকার আছে ইমোশন, ভাই, এটা অনলাইনে যেটা আমি দেওয়া যায় তখন না আমি ভাই। তখন ওকে কি একটা পিঠে থাপ্পড় দিতে পারি, এই কিরে তুই অমনোযোগী কেন, বা এই তো বুঝছিস, বা ওকে আমি প্রেইজ করতে পারছি, গুড তুমি ভালো করছো, বা একটা কোশ্চেন করতে পারছি। অনলাইনেও এটা সম্ভব জুমের মাধ্যমে, বাট তারপরেও তো আমরা সবসময় তো আর জুমে ক্লাস নিচ্ছি না, আমরা ওয়েব অ্যাপে ক্লাস নিচ্ছি। বা তো এইটা যদি আমি বলি, এটা একটা বড় পার্থক্য, যেটা অফলাইনে আসলে সম্ভব, অনলাইনে সম্ভব না, বা আমি এখন পর্যন্ত পাই নাই। কারণ অনলাইনে ওরা কমেন্ট করছে, কমেন্ট দেখছি, আর সবসময় যে সবাই কেউ মজা করার জন্য বিভিন্ন কমেন্ট করে, একটু ডাইভার্ট হয়। সো হ্যাঁ, হ্যাঁ। একটা কমেন্ট করলো, ওর রিপ্লাই দিতে গিয়ে আমি কি বললাম সেটা শুনলো না। এই যে একটা ডিস্ট্রাকশন কাজ করে আর কি অনলাইনে, বাট অফলাইনে এ কারণেই আমি যদি কম্পেয়ার করি, একটু অফলাইনকে তো অবশ্যই এগিয়ে রাখবো। একটু কিসের জন্য? কম্বো আপনি যেটা বলছিলেন, হ্যাঁ, মানে হ্যাঁ, দুটো কম্বোটা তো রাখতে বেস্ট। পারলে বেস্ট। তো ফাহাদ ভাই, আমরা আমাদের পডকাস্টের একদম শেষ মুহূর্তে আপনি লাস্ট আর কি, আপনি যেহেতু আমরা দুজনই শিক্ষকতার মধ্যেই আছি, একটু লাস্ট স্টুডেন্টদের কিছু সুন্দর সুন্দর অ্যাডভাইস দিয়ে আজকে আমরা পডকাস্টটা শেষ করতে চাচ্ছি। ওকে, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ইস্তেক ভাইকে। স্টুডেন্টদের উদ্দেশ্যে আসলে কথা একটাই, যে তোমরা যারা ইন্টারমিডিয়েটে উঠছো, সত্যি কথা হচ্ছে এই 2টা বছর, মানে ছোটবেলা থেকেই তোমরা শুনে আসছো, যখন তোমরা ক্লাস 8-এ উঠো তখন হয়তো বা বলে যে ক্লাস 8 এটা ভালো কর তাহলেই সব কিছু ওকে। আবার 9-এ উঠলে 9-এ ভালো কর, সব কিছু ওকে। বাট সত্যি কথা কি, ইন্টারমিডিয়েটের এই 2 বছর তুমি যদি সব কিছু স্যাক্রিফাইস করে তোমার শুধু পড়াশোনাকেই তুমি ফোকাস করো, বিশ্বাস করো ইন্টারমিডিয়েটের পরেই কিন্তু যে অ্যাডমিশন, সেটা তো ইন্টারমিডিয়েটের পড়া থেকেই আসবে, রাইট? তো এই পড়া যদি তুমি ভালো করে পড়ো, তুমি যদি ভালো একটা অ্যাডমিশন ক্র্যাক করো, তাহলে সুবিধা কি, এই অ্যাডমিশনে ধরো তুমি ডাক্তারিতে চান্স পাইছো, দেখো ডাক্তারিতে চান্স পাওয়ার পর তুমি শুধু হবু ডাক্তার না, তোমার বাবা মাও কিন্তু হবু ডাক্তারের বাবা মা, এবং তোমার পুরো সামাজিক যে পার্সপেক্টিভ সব কিছু কিন্তু চেঞ্জ হয়ে যাবে, যেটা আমৃত্যু থেকে যাবে। তুমি ডাক্তারিতে চান্স পাওয়া মানে মৃত্যুর আগ পর্যন্ত তোমার বাবা মা কিন্তু বলবে আমার ছেলে মেয়েটা ডাক্তার, যেটা হয়তো বা ক্লাস 9, 10, 8-এ বৃত্তি পাইছো, সেটা কিন্তু আজীবন তোমার বাবা মা বলবে না, কিন্তু তুমি ডাক্তারিতে চান্স পেলে বলবে, ইঞ্জিনিয়ারিং হলে কিন্তু বলবে। তো এই যে আমি সবসময় বলি যে আমরা যদি বাবা মাকে একটা দীর্ঘস্থায়ী হাসি খুশি দিতে প্রাউড চাই, ফিল করাতে প্রাউড চাই। ফিল করাতে চাই, সেইটার একটা সুবর্ণ সুযোগ কিন্তু ইন্টারের পরে অ্যাডমিশন টেস্ট। এরপর তুমি বিসিএস দিয়ে চাকরি পাবা, ওগুলো তো আরো আরো এটা আরো পরে ওয়াও পরে বলেন, এই মোমেন্ট। 4 বছর লাইফটাকে কিন্তু অনেক জীবনের প্রথম মানে একটা পরীক্ষা, অ্যাডমিশন টেস্ট, যেটাতে তুমি ভালো করার মাধ্যমে তুমি আজীবন তোমার বাবা মাকে একটা হ্যাপি রাখতে পারবা। সো এই কারণে এটাকে না, মানে এটা তো মিস করা ঠিক হবে না। সো কেউ যদি এই ব্যাপারটাকেই শুধু মাথায় রাখে যে আমি আমার বাবা মাকে প্রাউড ফিল করাতে চাই, তাদের মুখে অলওয়েজ হাসি রাখতে চাই, তাহলেই কিন্তু একটা ইন্সপিরেশন কাজ করবে যে না, আমাকে আসলে পড়তে হবে। কারণ এই 2 বছরের সময় তুমি ফিরে পাবা না। তুমি অনার্স লেভেলে যাও, 4-5 বছরের এমবিবিএস তুমি 10 বছরে কমপ্লিট করো, ডাজন্ট ম্যাটার। তুমি বলে যে গরু ঢুকলেও ডাক্তার হয়, তুমি ডাক্তার হবাই। হবাই। কিন্তু এই 2টা বছর তুমি মিস করলে হয়তো বা আর 1 বছর পাবা, তারপর তো পারবা না। সেই কারণেই 2টা বছর কষ্ট করে ভালো একটা জায়গায় যাও। তারপর যদি তোমার মনে হয় যে আমি একটু ধীরে ধীরেই পড়বো, 5 বছরের জায়গায় আমি 8 বছর নিব, ওকে ফাইন, কিন্তু এই টাইমটা নষ্ট করো না, এটাই হচ্ছে আমার উপদেশ আর কি। তো থ্যাংক ইউ ফাহাদ ভাই, আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। ফাহাদ ভাই আসলে খুবই ব্যস্ত মানুষ, অনেক মানে 1 সপ্তাহ পর তার শিডিউল পেয়েছি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফাহাদ ভাই, আপনার আজকের এই আলোচনার মাধ্যমে স্টুডেন্টরা আশা করছি অনেক বেশি উপকৃত হবে। অ্যান্ড হচ্ছে তোমরা যারা স্টুডেন্টস আছো, তোমাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টসে জানিও, ফাহাদ ভাইকে আমি অফলাইনে জিজ্ঞেস করে তোমাদের উত্তর করে দিব। আর হচ্ছে ফাহাদ ভাইকে আমি দরকার হলে আবার নিয়ে আসবো। সো তোমাদের যার যা জানার আছে তোমরা চাইলে আমাদেরকে আমাদের পেজে ইনবক্স করতে পারো, এবং এরপরে আর কাকে গেস্ট হিসেবে চাও আমাদের একটু কমেন্টস করে জানিও। সো সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।